গ্যাস বিদ্যুৎ সংকটের খুব দ্রুত সমাধান চায় ঢাকা চেম্বার। ধীরে ধীরে সমস্যার সমাধান হবে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী। লাগামহীন খাদ্য এবং সেবা গ্রহণের ব্যয় আয়ের সাথে সামঞ্জস্য মেলাতে হিমশিম অবস্থা। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সুফল নিয়ে সংশয়। মূল্যস্ফীতি বৃদ্ধি পায় তখনই মানুষের আয়ের ক্রয় ক্ষমতাটা কমে যায়। সবচেয়ে বড় জিনিস হয় যেটা হচ্ছে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। আবারও বাণিজ্য যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র এবং কানাডা। শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা। 50% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রাবেয়া স্মৃতি। জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে, চাইলেও 1 মাসের মধ্যে সমাধান সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। সরকার ন্যূনতম 3 মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। ঢাকা চেম্বার আয়োজিত রাজস্ব এবং মুদ্রানীতি বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেছেন, জ্বালানি সংকট সমাধানের জন্য সরকারের স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। মন্ত্রী বলেছেন, দেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে। একদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি, অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং জ্বালানি সংকট রয়েছে, যা অর্থনীতিকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এমন পরিস্থিতিতে রাজস্ব এবং মুদ্রানীতির সমন্বয় প্রয়োজন। সেমিনারে জ্বালানি সংকটে উদ্বেগ জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। বলেছেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। বলেছেন, গ্যাস বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রফতানিতে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। দেশের মধ্যে যদি বিনিয়োগ না হয়, বিদেশিরা এখানে আসার জন্য যে ইনসেন্টিভ যেটা, যে তাদের যে কনফিডেন্স, সেটা হবে না। কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা করেছে বিগত দিনে। আমাদের যে গ্রোথটা হয়েছে বিগত দিনে, সেটা মূলত প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা গ্রোথ ছিল। নানামুখী চাপে নাকাল নিম্ন এবং মধ্যবিত্তরা। আয় তেমন বাড়ছে না, কিন্তু ক্রমশ বাড়ছে ব্যয়ের চাপ। খাদ্য এবং সেবা গ্রহণ 2 খরচই লাগামহীন। দেশের বিপুল সংখ্যক মানুষের ন্যূনতম চাহিদা পূরণেও নেই কোনো সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে নতুন মাত্রা আনছে সরকার, তবে দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো সুখবর নেই। প্রবল হয়েছে দারিদ্র্য বৃদ্ধির শঙ্কাও। রাজধানীর একটি বস্তিতে 12 বছর ধরে বসবাস করেন মল্লিকা। অসুস্থতার কারণে নিজে হারিয়েছেন কাজ করার সক্ষমতা। স্বামীর স্বল্প আয়ে চলে সংসার। কিন্তু টেনেটুনে আর কতদিন? যতই দিন যাচ্ছে ততই বাড়ছে সংসারের টানাপোড়েন। ব্যয় বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আয়ের ক্ষেত্রে নেই সুখবর। 10-12 হাজার টাকা বা 15 হাজার টাকা বেতন পায়, তাদের মধ্যে কিন্তু পুরা মাসে মনে করো যে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। পুরা মাস যায় না, এই যে কষ্ট করে বাচ্চাদের লেখাপড়া করা সম্ভব হয় না। বেতন দেয়, বেতন বাড়ে না। বেতনটা যদি বাড়তো, তরকারির দাম, সবজির দাম বাড়লে মনে কোনো সমস্যা ছিল না। হোসনেয়ার গল্পও এমন। খাদ্য, ওষুধ, সন্তানের শিক্ষা ব্যয় যেন হিমশিম অবস্থা। নিম্নবিত্তের স্বস্তি নেই। তেল কিনতে যাই, লবণ আনতে পারি না। লবণ আনতে গেলে হলুদ মরিচ আনতে পারি না। এগুলো আনতে গেলে চাল কিনে খাইতে পারি না। তাহলে এত কিছু যে সমস্যা, তাহলে আমরা বাচ্চা পড়া মুখে দিয়া, মানুষের মুখে দিয়া। গ্যাসের দিক দিয়ে সমস্যা, এই পানির দিক দিয়ে সমস্যা, কারেন্টের দিক দিয়ে সমস্যা, সব দিক দিয়ে কম বেশি আর কি সমস্যা আছে। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতিতে দেশ। গেল মাসে পারদ কিছুটা কমলেও সূচক এখনও 8% উপরে। অস্বস্তিকর এই অবস্থার মধ্যে সংকুচিত হয়েছে নাগরিক সেবা। বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দুষ্প্রাপ্যতা, বর্ধিত বিদ্যুৎ বিলের খরচ, পানি সংকট, গণপরিবহনে অস্বস্তি কমেনি। সঞ্চয় ভেঙে খাচ্ছেন অনেকে। যখনই মূল্যস্ফীতি বৃদ্ধি পায় তখনই মানুষের আয়ের ক্রয় ক্ষমতাটা কমে যায়। এবং ক্রয় ক্ষমতা কমার ফলে মানুষ কি করে, যদি মানুষের সঞ্চয় থাকে তাহলে হয়তো সঞ্চয় থেকে ব্যয় করার চেষ্টা করে।
একটা সবচেয়ে বড় জিনিস হয় যেটা হচ্ছে পুষ্টির ঘাটতির দেখা দিতে পারে। জ্বালানি সংকটে শিল্পে উৎপাদন সক্ষমতা কমেছে, ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে কারখানা, এতে শ্রমঘন এলাকায় তৈরি হয়েছে কাজের সংকট, বেকার হচ্ছে শ্রমিক। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি পরিচালনা করছে সরকার, কিন্তু দীর্ঘমেয়াদী এই কর্মসূচিতে সুফল মিলবে না। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। যেটা প্রয়োজন তাদেরকে কর্মক্ষম করে তোলা, দক্ষতা বৃদ্ধি করা। এই ধরনের কর্মসূচিতে শুধুমাত্র স্বল্পকালীন সময়ে একটা উত্তরণের জন্য এটার উপরে নির্ভর করতে পারে। স্বল্প আয়ের মানুষদের সুরক্ষায় শতাধিক সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু রেখেছে সরকার। ব্যয় হচ্ছে লক্ষাধিক কোটি টাকা। সীমিত সম্পদ কোথায় সর্বোচ্চ ব্যবহার হলে সর্বোচ্চ ফলাফল করা হবে, সেই জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, কারণ দারিদ্র্য কমাতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মক্ষেত্রের জন্য একটা প্যারাডাইম শিফট করা হয়েছে, সেটা হচ্ছে যে সর্বজনীন পূর্ণ জীবন চক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা। সরকারের এই নীতি নির্ধারক বলেন, পুঞ্জীভূত সংকট থেকে উত্তরণে নতুন মডেলের পথে হাঁটছে সরকার। বাংলাদেশের যে পুঞ্জীভূত সমস্যার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে সার সংকটের দিশেহারা কৃষক এক দোকান থেকে ছুটছেন আরেক দোকানে। ডিলারদের কাছে চাহিদা মতো সার না পাওয়াতে বাইরে থেকে কিনছেন চড়া দামে। সবচেয়ে বেশি সংকট টিএসপি সারের। ডিলারদের দাবি, চাহিদার তুলনায় অতিরিক্ত সার ব্যবহৃত হচ্ছে। কৃষি অফিস বলছে অবশ্য যে সারের কোনো সংকট নেই, সবই সিন্ডিকেট এবং স্বার্থান্বেষী মহলের কারসাজি। গত কয়েকদিনে রাজশাহীর তানোর, গোদাগাড়ি, পুঠিয়া, পবা ও চারঘাট উপজেলায় সারের অতিরিক্ত দাম নেয়া ও অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা জরিমানা করেছে প্রশাসন। বর্তমানে রাজশাহী জেলায় সরকার নির্ধারিত পরিবেশকের দোকানে বস্তাপতি ইউরিয়া বিক্রির কথা ১৩৫০ টাকায়, কিন্তু বাইরের দোকানে সেই সার বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। একইভাবে প্রতিটি সারের দামই ডিলারের দোকানের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাইরের দোকানে। কৃষকদের অভিযোগ, ডিলারের কাছে কোনো সারই চাহিদা মতো মিলছে না, ফলে বাড়তি দামে কিনতে হচ্ছে। সারের ক্ষেত্রে বস্তাপতি প্রায় ৩৫০-৬০০ টাকার ৫০০ টাকার মতো একটু বেশি লাগে। কী জন্য লাগে সেটা ডিলারের কাছেও আমরা সেটা খুঁজে পাই না, এবং দোকানদারের কাছ থেকে তারাও আমাদের বলে যে একটা কথাই যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে আপনাদের জন্য দিচ্ছি। কিনলাম ৪৫ টাকা কেজি, তাহলে বস্তাপতি ৫০০-৬০০ টাকা বেশি। এখানে ১৩৫০ টিএসপি, আর বাইরে আপনার ২৭০০-২৮০০ এরকম। লিজা তো ফসল তো করতেই হবে, যেখানে বেশি সেখানে কম দিয়ে পার হচ্ছে। কৃষকরা অভিযোগ করছেন, সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির কারণে এমন সংকট দেখা দিচ্ছে। বাধ্য হয়ে খোলা বাজারে সেই সার বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। এ কারণে উৎপাদন খরচ যাচ্ছে বহুগুণ বেড়ে। জমিতে যে পরিমাণ সার লাগবে, জমিতে যদি ২০ কেজিকে সার পাই, সেখানে ২০ কেজি কিনতে পারছি না। ওখানে দেখা যাচ্ছে যে ১০ কেজি, ১২ কেজি, ১৫ কেজি কিনে পাচ্ছি। যে হারে সার খাবে সে হারে দিতে পারছি না। ৫ বস্তা পাইলে পরে আবার ৫ বস্তা পাইনি তো আমরা দোকানেই ধরেন ওই খুচরা ১ মণ ১.৫ মণ ১০ কেজি ১৫ কেজি যখন যায় সে পাই, তাছাড়া বস্তা ধরে আমরা পাইনি কোনোদিন। এদিকে ডিলাররা অভিযোগ করছেন, কৃষকরা চাহিদার চেয়ে অতিরিক্ত সার ব্যবহার করছেন। সারের তো ওরকম ক্রাইসিস নাই, সার আছে, কিন্তু আমরা হলো হুসুকে বাঙালি। সার আপনার ১ বস্তা লাগবে, ৫ বস্তা নিয়ে যেয়ে রাখছি, এইভাবে সার সংকটে ফেলছি। তাছাড়া যেই পরিমাণে সার বরাদ্দ হয়, উপজেলাতে আপনার কতখানি কৃষি জমি আসে, এইভাবে হিসেব করে সার বরাদ্দ হয়, কিন্তু কৃষকেরা একজনে ৫ জন সার তুলে নিয়ে যায় বাড়িতে স্টক করছে। এদিকে কৃষি অফিস বলছে, রাজশাহীতে সারের কোনো সংকট নেই। অসাধু সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। আমাদের রাজশাহী জেলাতে এই মুহূর্তে সারের পর্যাপ্ত মজুদ আছে, কোনো প্রকার সংকট নাই। কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে কুচক্রী মহল বলবো, যে বিভিন্ন সময় সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করে, তাদের অনেকেরই হয়তো লাইসেন্স নাই। এরকমও তারা সার বিক্রি, উচ্চ দামে সার বিক্রি করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহীতে বৃহস্পতিবার পর্যন্ত ইউরিয়া সার মজুদ ছিল ২১৮৮ মেট্রিক টন, টিএসপি ৫২৬ মেট্রিক টন, ডিএপি ৭০৯ মেট্রিক টন এবং এমওপি ৭৩৯ মেট্রিক টন। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ভূমিহীন মানুষের মাথা গোঁজার জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুরের পদ্মার চরে গড়ে তোলা হয়েছিল স্বপ্নের আবাসন।
কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙাচোরা বাস্তবতা। কোটি টাকার প্রকল্পের বেশিরভাগ ঘরে নেই মানুষ। বেহাল রাস্তাঘাট সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় এখানে থাকতে চান না অনেকেই। আবার অনেকে নিজস্ব বাড়িঘর থাকার পরও বরাদ্দ নেন। সুবিধা বঞ্চিতদের পুনর্বাসন এবং অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যতিক্রমী নকশায় ইংরেজি 100 সংখ্যার আদলে তৈরি এই আশ্রয়ণ প্রকল্পটি। এখানে রয়েছে আধা পাকা 100টি ঘর। শরীয়তপুরের নড়িয়ায় চৌরাত্রা ইউনিয়নের খাস বাজারে 2020-21 অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় নির্মাণ করা হয় ঘরগুলো। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 5 একর খাস জমির উপরে গড়ে ওঠে প্রকল্পটি। প্রতিটি ঘরে রয়েছে 2টি কক্ষ, বারান্দা, টয়লেট, বিদ্যুৎ সংযোগ। নিরাপদ পানির জন্য বসানো হয় গভীর নলকূপও। কিন্তু বাস্তব চিত্র হতাশার। 100 ঘরের এই প্রকল্পে এখন বসবাস করছেন মাত্র 11টি পরিবার। প্রকৃত বরাদ্দ পাওয়া পরিবার রয়েছে মাত্র 3টি। বাকিরা অন্য জেলা থেকে কাজের খোঁজে এসে থাকছেন এখানে। যার ঘর হেরা থাহে না, হেরা যাইব গা হেফার ঘর দুয়ার ভাঙ্গিয়া তার এইবার তো আবদুল্লাহ তো কইয়া তার এই ঘরটা আমারে দিছে। না আমাকে ঘর দিছে ওই তুই আমরা থাহি জাগো দলিল দিছে হেরা তো গেছে গিয়া থাহে না। মানুষ না থাকায় একে একে উধাও হয়েছে অনেক ঘরের দরজা জানালা। নষ্ট হয়ে গেছে গভীর নলকূপ। ময়লা আবর্জনায় ভরে গেছে পরিত্যক্ত ঘর। বসবাসরতদের অভিযোগ, চলাচলের বেহাল রাস্তা, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় অনেকেই চলে গেছেন। আবার নিজস্ব বাড়িঘর থাকার পরও অনেকে আশ্রয়নের ঘর বরাদ্দ নেন বলেও অভিযোগ রয়েছে। যেগুলো আমি ঘর দিছে এগো অভাব নাই, এগো বাড়ি আছে, ঘর আছে, সব কিছুই আছে। আইলেও চলে, না আইলেও চলে। জানলা ভাঙ্গা আছে, দরজা ভাঙ্গা আছে, তার মানুষ থাকলে তো এরকম ভাঙ্গা থাকতো না। চিকিৎসার জন্য ডাক্তার নাই, রাস্তাঘাট ভালো না, মেঘ বৃষ্টি আইলে যাইতে পারে না, বর্ষাকালে কোনো জায়গায় যাওয়া যায় না। প্রকৃত সুবিধা বঞ্চিতদের পুনর্বাসন এবং অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঘরে থাকছেন না, বাতিল করা হবে তাদের বরাদ্দ। যাদের এখানে পাওয়া যাচ্ছে তারা থাকতে ইচ্ছুক হলে তাদেরকে আমরা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব, এবং যারা থাকছেন না দীর্ঘ সময় ধরে ঘর ফাঁকা রাখার কারণে তাদের বন্দোবস্তটা আমরা বাতিলের প্রস্তাব করব। ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এখন মানুষের চেয়ে পরিত্যক্ত ঘরই বেশি। সরকার উদ্যোগ না নিলে এই আবাসন প্রকল্প হারিয়ে যাবে পদ্মার চরের একটি ব্যর্থ প্রকল্পের তালিকায়। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গেল সপ্তাহে নিম্নমুখী প্রবণতা ছিল পুঁজিবাজারে। ডিএসসি সূচকের সাথে সেখানে কমেছে সার্বিক লেনদেনের পরিমাণ, কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি সিএসসির ইন্ডেক্সেও। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 97 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5786 পয়েন্টে। একই সাথে কমেছে ডিএসসি 30 এবং ডিএসসি এস সূচকও। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 4528 কোটি টাকা শেয়ার। এর আগের সপ্তাহে কিন্তু লেনদেন হয়েছিল 4987 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়ার প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 52টি, কমেছে 314টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে আমরা শীর্ষে দেখতে পেয়েছি আইপিটিসি ফাইন্যান্সকে। হাত বদল করেছে এই কোম্পানিটি মোট 29 কোটি 51 লাখ টাকার শেয়ার। 28 কোটি 44 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ডোমিনেস এবং তৃতীয় অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। প্রায় 15 ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় গত সপ্তাহে ডিএসসিতে শীর্ষে ছিল এনভয় টেক্সটাইল। এর পরে রয়েছে যথাক্রমে আল আরাফা ইসলামী ব্যাংক এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে দর পতনের দিক থেকে আমরা শীর্ষে দেখতে পেয়েছি শার্প ইন্ডাস্ট্রিজকে। প্রায় 22 ভাগ কমে প্রথমেই কোম্পানিটি ছিল। এর পরের অবস্থানে ছিল ডোমিনেস এবং LM টাইং। দর্শক, একই সাথে আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর আপনাদেরকে জানিয়ে দেব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপিআই সেটি কিন্তু 2% মতো কমেছিল এবং সেই সূচকটি অবস্থান করেছে 15,491 পয়েন্টে। কমেছে অন্য দুটি সূচকও, সিএসসি এক্স এবং সিএস 30 সূচক। লেনদেন হওয়া 321টি প্রতিষ্ঠানের মধ্যে সেখানে দাম বেড়েছে 68টি, কমেছে 241টি, অপরিবর্তিত ছিল মাত্র 12টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে আমরা শীর্ষে দেখতে পেয়েছি ডাচ বাংলা ব্যাংকে। মোট 75 কোটি 86 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে এই কোম্পানিটি 49 কোটি লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে। এর পরের অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা এবং সেনা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি ছিল তৃতীয় অবস্থানে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ, আবারও বাণিজ্য যুদ্ধে জড়ালো দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র এবং কানাডা। শুক্রবার শেষ মুহূর্তে ভেস্তে গেছে দুই দেশের বাণিজ্য আলোচনা। চুক্তি না হতে এরই মধ্যে অটোয়া নির্দিষ্ট পণ্যে নতুন করে 50% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এদিকে প্রতিবেশীদের সাথে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করে আলোচকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। পাশাপাশি শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। কানাডার বেশ কিছু পণ্যে 50% মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল গত বুধবার। তবে আগ মুহূর্তে প্রতিবেশীদের সাথে বাণিজ্য চুক্তির লক্ষ্যে সেই শুল্ক আরোপ 3 দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়েছে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে। তবে ওয়াশিংটনে গত 3 দিন ধরে দুদেশের প্রতিনিধিদের দফায় দফায় আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও তীব্র হলো যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য যুদ্ধ। এরই মধ্যে জুতা, পোশাক, গাড়ি, অ্যালকোহল সহ বিভিন্ন পণ্যে নতুন করে 50% শুল্ক কার্যকরে নির্দেশনা দিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বিবৃতিতে দাবি করেন, শেষ সময়ে শর্তে অন্যায্য পরিবর্তন এনেছে মার্কিন প্রতিনিধিরা। সব ধরনের আলোচনা স্থগিত করে এরই মধ্যে প্রতিনিধিদের দিয়েছেন দেশে ফেরার নির্দেশ। যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্র কানাডার উপরই পাল্টা দায় চাপাচ্ছে। তাদের দাবি, এই সপ্তাহের শুরুতে মেনে নেওয়া শর্তে চুক্তি চূড়ান্ত করতে রাজি হয়নি অটোয়া। ওয়াশিংটনের সাথে অংশীদারিত্ব গড়ার সুযোগ হাতছাড়া করেছে প্রতিবেশীরা, দিয়েছে এমন বার্তাও। ট্রাম্প প্রশাসনের তথ্যমতে প্রায় $2000 কোটি মূল্যের কানাডিয়ান পণ্যের উপর নতুন শুল্ক কার্যকর হচ্ছে। কানাডার হিসাব অনুযায়ী এই অঙ্ক $2800 কোটি। বিশ্লেষকদের মত, কানাডার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়া ব্যাহত হতে পারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের এই অঞ্চল ভাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তেহরানের সাথে চুক্তিতে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও মনে করে না ওয়াশিংটন। জনসভায় দেয়া ভাষণে এই মন্তব্য করেছেন ট্রাম্প নিজেই। এদিকে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে ইরান। দাবি, কোন দেশ ঠিক কার সাথে বাণিজ্য করবে তা ঠিক করে দেওয়ার অধিকার নেই যুক্তরাষ্ট্রের। সামরিক থেকে ক্রমেই অর্থনৈতিক ফ্রন্টে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। এখন কোনো মিসাইল বা ড্রোন হামলায় নয়, বরং অর্থনৈতিকভাবে তেহরানকে আরও কুপঘাত করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। একের পর এক নিষেধাজ্ঞার খড়গে তেহরানের বার্ষিক মুদ্রাস্ফীতি পৌঁছেছে 66%। কদিন আগেই বিশ্বের ব্যস্ততম জলপথ হরমুজ প্রণালীকে মার্কিন অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি বললেন, জলপথটিকে এখন নিজেদের সম্পদ মনে করে যুক্তরাষ্ট্র। সাউথ ক্যারোলাইনায় এক জনসভায় দেওয়া ভাষণে জলপথটির ওপর আবারও নিজেদের শতভাগ নিয়ন্ত্রণ আছে বলে দাবি করেন তিনি। ইরান মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে, কিন্তু আমরা সেটি চাই কিনা তা জানি না, কারণ আমি এই মুহূর্তে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসাবে দেখি। এটি একটি মার্কিন অঞ্চল। তারা চুক্তি করতে আগ্রহী, কিন্তু সঠিক চুক্তিটি করতে প্রস্তুত নয়। এদিকে ইরানের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে তেহরান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এর কড়া নিন্দা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক জবরদস্তি সম্পূর্ণ বেআইনি। এটি জাতিসংঘের সব সদস্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা। মার্কিন সিদ্ধান্তের কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। কোনো সরকারেরই বিদেশি ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিমানবন্দরকে তৃতীয় দেশের সঙ্গে বৈধ বাণিজ্য করা থেকে বিরত রাখতে বাধ্য করার অধিকার নেই। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক মিত্র চীন। তালিকায় এরপরই অবস্থান তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের। তবে হামলা সংক্রান্ত অভিযোগের জেরে সম্প্রতি ইরানের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে আমিরাত। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।